হ্যালো ভর্তি যোদ্ধারা, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা সলভ করব ম্যানেজমেন্ট কোশ্চেন ঢাবি সি ইউনিটের কত সাল, 18-19 সালের। প্রথম কোশ্চেন, একটি কোম্পানির নাম অথবা লোগো সম্পর্কিত অধিকার যে আইন দ্বারা পরিচালিত হয় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে ট্রেডমার্ক আইন। এই আইন দ্বারা কি হয়, ধরো অ্যাপল কোম্পানির যে একটা লোগো আছে না, এরকম না, সরি একটু বাঁকা হয়ে গেছে, আমার আঁকা খুব বাজে, তা আম হয়ে গেল। যাই হোক, এটা ধরো আম না, এটা হচ্ছে আপেলের খাওয়া অংশ, ঠিক আছে? আপেলের ধরো যেটি হোক, আপেলের অংশ বা আমার আঁকা তো খারাপ, ধুর। ওই যে ধরো এটা হচ্ছে একটা আপেলের খাওয়া অংশ বা অ্যাপলের লোগো। এখন তুমি চাইলেই, তুমি যদি কালকে এই লোগো দিয়ে আরেকটা কিছু বানাও, তোমার বিরুদ্ধে মামলা হবে। কোন আইনের বলে? এই ট্রেডমার্ক আইনের বলে। অর্থাৎ এই যে লোগোটা আছে, এটা শুধু একটা প্রতিষ্ঠান ইউজ করতে পারবে, যেটা দিয়ে ওই প্রতিষ্ঠানকে চেনা যাবে। অন্য কোনো প্রতিষ্ঠান বা কেউ এটার কপি করতে পারবে না। এটা হচ্ছে আমার ট্রেডমার্ক আইন। এরপর এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কপিরাইট আইনের কাজ কি, প্যাটেন্ট আইনের কাজ কি। প্যাটেন্টের কাজ কি? ধরো নতুন কোনো গবেষণা বা আবিষ্কার রিলেটেড কিছু হইতে হবে, ঠিক আছে? তারপর কপিরাইট কি করে? লেখকের সত্ত্ব সংরক্ষণ করে। তারপর হচ্ছে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার হাতিয়ার হিসেবে নিম্নের কোনটি ব্যবহৃত হয় না? হয় না অর্থাৎ সবগুলো হয়, একটা হয় না, অর্থাৎ দেয়ার ইজ এন ইম্পোস্টার অ্যামং আস। এখানে কি বলছে? কি কি আছে দেখি। লাইসেন্সিং, শুল্ক আরোপ, কোর্ট নির্ধারণ, বহনপত্র। বলছে কোনটা নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে ব্যবহার হয় না, ঠিক আছে? এখন কোশ্চেনটা যদি তোমরা একটু দেখো, এখানে হচ্ছে এই সবগুলাই ব্যবহার হয় না হচ্ছে জাস্ট একটা, কি? বহনপত্র। কারণ এটা কি? এটা হচ্ছে আমার আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের হাতিয়ার না, এটা হচ্ছে আমদানি রপ্তানির একটা দলিল, ঠিক আছে? আন্তর্জাতিক বাণিজ্যে একটা দলিল, যেটার নাম কি? বহনপত্র। তো এইখানে আরো কোশ্চেন আসতে পারে, ধরো বহনপত্রের আরেক নাম কি? এয়ারওয়ে রিসিপ্ট বা ট্রাক বিল। তারপর হচ্ছে শুল্ক আরোপ, এগুলার কাজ কি? কোঠা নির্ধারণের কাজ কি? এগুলা মানে অর্থাৎ কোনটা তোমার হাতিয়ার, কোনটা তোমার দলিল, এটা তোমার জানতে হবে। অর্থাৎ এরপর হচ্ছে 3 নম্বর, উদ্যোক্তা বা উৎপাদন প্রক্রিয়ার নতুন কৌশল গ্রহণ করে কিভাবে? অর্থাৎ উদ্যোক্তা কৌশল কিভাবে গ্রহণ করে উৎপাদন করার ক্ষেত্রে? অধ্যাবসায়ের মাধ্যমে, শ্রমের মাধ্যমে, উদ্ভাবনী শক্তির মাধ্যমে, মূলধন গঠনের সাহায্যে। এখানে বলছে কি? নতুন কৌশল, অর্থাৎ যেটা আগে হয় নাই এখন করব, অর্থাৎ নতুন কিছু উদ্ভাবন করব, অর্থাৎ উদ্ভাবনী শক্তির মাধ্যমে। এরপর হচ্ছে ব্যবসায় পরিবেশের আইনগত উপাদান কোনটি? আমরা জানি কি ব্যবসায় পরিবেশের হচ্ছে অনেক ধরনের উপাদান আছে, আইনগত, সামাজিক, রাজনৈতিক, তারপর হচ্ছে প্রযুক্তিগত, প্রাকৃতিক, ঠিক আছে? অনেক রকম। তো এখানে হচ্ছে বলছে কি আইনগত উপাদান কি কি, কোনটি? এটা হবে হচ্ছে শিল্পনীতি। সহজে মনে রাখবা, সরকারের আইন বাদে অন্য যত রকম আইন আছে, অর্থাৎ দেশের যত আইন, দেশের যত নীতি, সব কিছু হচ্ছে আইনগত উপাদান। বাট এই আইন বা নীতির আগে যদি সরকারের লেখা থাকে, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে আমার রাজনৈতিক পরিবেশ, ঠিক আছে? আর অন্যগুলাও দেখি, এখানে আন্তর্জাতিক সম্পর্ক, এটা কি? এটা হচ্ছে আমার রাজনৈতিক পরিবেশের মধ্যে, ঠিক আছে? এরপর হচ্ছে যে নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং কর্মীর কাজে কোনরূপ কর্তৃত্ব আরোপ করে না, তাকে বলে, অর্থাৎ একদম যে যার মতো কাজ করে, কোনো বাধা নিষেধ নাই, ওইটা হচ্ছে লাগামহীন নেতৃত্ব। আর যদি বলে ধরো স্ট্রিক্ট ভাবে সবাইকে কন্ট্রোল করে, সেটা হইতে হচ্ছে তোমার, এবং অন্য কারো কোনো মত নাই, একজন যা বলে সেটাই ফলো করা হয়, তখন হয়তো এটা হচ্ছে স্বৈরাচারী। গণতান্ত্রিক, যেটা অন্যদের থেকেও মত নেবে, ঠিক আছে? তো এইগুলাও নিয়েও কোশ্চেন আসতে পারে। এখানে যে বলছে লাগামহীন সম্পর্কে, তোমার স্বৈরাচারী বা পিতৃতান্ত্রিক, অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক, সবগুলা নিয়েই কোশ্চেন আসতে পারে। এরপর হচ্ছে জোড়াময় শিকল নীতির নিম্নের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? জোড়াময় শিকল হচ্ছে তোমার একটা কর্তৃত্ব কেমনে, মানে হচ্ছে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে উঠে, অর্থাৎ
এইটা কি বলে কি জোড়াময় শিকল, অর্থাৎ জোড়াময় শিকল কিসের সাথে সম্পর্কিত? কর্তৃত্ব প্রবাহের সাথে, ঠিক আছে। নিয়মানুবর্তিতা এটা কি? এটা হচ্ছে ব্যবস্থাপনার একটা নীতি। তো এখান থেকে এই কোশ্চেন আসতে পারতো যে নিচের কোনটি ব্যবস্থাপনার নীতি, সেই ক্ষেত্রে অ্যান্সার হইতো কি নিয়মানুবর্তিতা। ওকে, বলছে দ্বৈত বীমার সাথে কোন ধারণাটি প্রযোজ্য ক্ষেত্র? ওকে, দ্বৈত বীমা হচ্ছে একসাথে দুই জায়গায় বীমা করা, সেটা করা যায় হচ্ছে জীবন বীমার ক্ষেত্রে, ঠিক আছে। এরপর হচ্ছে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে? এটার অ্যান্সার হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। এখানে যারা যারা আছে সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যেমন হেনরি ফেল কি করছে, 14টা নীতি প্রণয়ন করছে। এখন এই রিলেটেড কোশ্চেন কি আসতে পারে? আসতে পারে হচ্ছে ধরো সায়েন্টিফিক ব্যবস্থাপনা বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কি? এটা হবে এফ.ডব্লিউ. টেইলর, অর্থাৎ ফ্রেডরিক উইনস্লো টেইলর। হচ্ছে নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি? সংবিধিবদ্ধ, সংবিধিবদ্ধ বলতে কি বোঝায়? সংবিধিবদ্ধ কোম্পানি বলতে বোঝায় এমন কোম্পানি যেটা হয় রাষ্ট্রপতির আদেশ বলে অথবা সংসদে বিল পাশ করে যে কোম্পানি গঠন করা হয়। তো এখানে কি কি আছে? জীবন বীমা কর্পোরেশন, টিসিবি, ওয়াসা, পূবালী ব্যাংক। দেখো এই যে এই সবগুলা ওয়াসা, টিসিবি এগুলো কি? এগুলো হচ্ছে তোমার রাষ্ট্রীয় ব্যবসা, ঠিক আছে। বাকি আছে কোনটা? বাকি আছে হচ্ছে পূবালী ব্যাংক। এটা কি? এটা হচ্ছে একটা পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ সংবিধিবদ্ধ কোম্পানি না। এটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত ব্যাংক, অর্থাৎ তোমার কমার্শিয়াল ব্যাংক। এরপর হচ্ছে কোন ধরনের অংশীদার লভ্যাংশ অথবা বেতনের বিনিময়ে তার সুনাম ব্যবহার করে? সেটা হলে তার ইনভেস্টমেন্ট কি? তার ইনভেস্টমেন্ট হচ্ছে সুনাম। তো সুনাম কে ইয়া করে? নামমাত্র অংশীদার। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কোন অংশীদার কোনো ব্যবসায় মূলধন বিনিয়োগ করে বাট কাজ করে না, সেটা কি? সেটা হচ্ছে ঘুমন্ত অংশীদার, ঠিক আছে। অর্থাৎ টাকা দিয়েই বসে থাকে, পরিচালনায় কোনো অংশগ্রহণ করে না। সীমাবদ্ধ অংশীদারকে যার দায় ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট পর্যন্ত সীমিত। আপাত দৃষ্টিতে অংশীদারকে যে হচ্ছে তোমার অংশীদার বাট মানে সে রিটায়ার করছে বাট তার ইনভেস্টমেন্ট এখনো তুলে নেয় নাই বা সে বিজ্ঞপ্তি দেয় নাই যে সে রিটায়ার করছে। এরপর হচ্ছে একটি ব্যবসায়ের SWOT বিশ্লেষণে ও দ্বারা কি বোঝায়? ওকে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এস দিয়ে বোঝায় স্ট্রেংথ বা শক্তি, উইকনেস দিয়ে বোঝায় দুর্বলতা, অপরচুনিটিস দিয়ে বোঝায় হচ্ছে অপরচুনিটি কি, নতুন সুযোগ কি কি আছে, এবং থ্রেট কি 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 বাধা ফেস করতে হবে। তো এইখানে এস.ডব্লিউ. হচ্ছে তোমার ইন্টারনাল অবস্থা প্রকাশ করে এবং ওটি হচ্ছে এক্সটার্নাল অবস্থা প্রকাশ করে। এখানে ও দিয়ে কি বোঝায়? ও দিয়ে বোঝায় হচ্ছে অপরচুনিটি। তাহলে কি কি আসতে পারে? এস দিয়ে কি বোঝায়, টি দিয়ে কি বোঝায়, ডাব্লিউ দিয়ে কি বোঝায়? একটি সমবায়ের একজন সর্বোচ্চ শতকরা কত ভাগ শেয়ার ক্রয় করতে পারে? এটা হচ্ছে 20% বা 1/5 অংশ। তো এগুলো কোশ্চেনে আসতে পারে। তারপর এই রিলেটেড আসতে পারে হচ্ছে সমবায় সমিতির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? ওইটাও হচ্ছে 20 জন। এরপর হচ্ছে 20 জন ছিল সর্বনিম্ন সদস্য, সরি। হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের প্রথম পদক্ষেপ কোনটি? এটা হচ্ছে তোমার সমস্যা চিহ্নিতকরণ, ঠিক আছে। প্রথমে সমস্যা চিনবো, এরপর কেমনে সলভ করা হয় ভাববো। তো কেমনে সলভ করা হয় তো সমস্যা হওয়ার আগে আমি ভাবতে পারি না, অবশ্যই আমার শুরুতে সমস্যা বুঝতে হবে। এবার হচ্ছে মাস্টার চাইলে, এটা মাস্টার না সরি, এটা হবে হচ্ছে মাসলোর। মাসলোর চাহিদা তত্ত্ব অনুসারে স্বীকৃতি কোন ধরনের চাহিদা? এটা হচ্ছে তোমার অহম চাহিদা, ঠিক আছে। নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কোনটি? নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কি কি আছে দেখি। কর্মীদের শাসন করা, ভুল শনাক্ত করা, কর্মীদেরকে সংশোধন করা, পরিকল্পনা অনুযায়ী সবকিছু হচ্ছে কিনা দেখা। নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কোনটা? এটা। অর্থাৎ আমি আগে একটা পরিকল্পনা করব বা একটা আদর্শ মান ফিক্স করব। ধরো আমি এই একটা রাখলাম যে ক্লাস 10 আমার এই জায়গায় প্রতিষ্ঠান আমার আছে, এখানে আমার এখান থেকে এখানে উঠতে হবে।
এই যে এইটা হচ্ছে আমার আদর্শ মান, ঠিক আছে, বা অর্থাৎ পরিকল্পনা। আমার এই পরিকল্পনা অনুযায়ী আমি যাচ্ছি কিনা বা যেতে পারছি কিনা এইটা অ্যানালাইসিস করব, যেটার নাম হচ্ছে নিয়ন্ত্রণ। এরপর হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? এটা হচ্ছে 50 জন। তাহলে এখান থেকে কোশ্চেন করে সর্বনিম্ন কয়জন? সর্ব কি পড়বো ক্লাস নিতেছি, ক্লাস নষ্ট করে দিল। আরে গুরুত্বপূর্ণ কিছু, গুরুত্বপূর্ণ কিছু পড়বো ক্লাস নষ্ট করে দিলা। আমি ক্লাস নিতেছিলাম, ক্লাসের মাঝখানে। আবু তোমার ছাতা আছে? ঠিক আছে। বিজয় একটু কেটে দিও। ওকে, এরপর কোশ্চেন কি? প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? এটার অ্যান্সার হচ্ছে সর্বোচ্চ যেহেতু বলছে তাহলে 50 জন। এটা মুখস্থ রাখা লাগবে। এখান থেকে কোশ্চেন আসতে পারে কি প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? সর্বনিম্ন যদি বলে সেটা হচ্ছে 2 জন। তারপর কোশ্চেন আসতে পারে পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন কতজন? তখন হয়তো 7 জন। আর যদি বলে পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন, এটা হচ্ছে কি শেয়ার হোল্ডার দ্বারা সীমাবদ্ধ। এরপর কি বলছে? নিয়ন্ত্রণের মূল ভিত্তি কি? নিয়ন্ত্রণ কি বলছিলাম? আমার একটা হচ্ছে থাকবে আমি এই পর্যন্ত কিছু অর্জন করতে চাই বা আমি 10,000 টাকা প্রফিট করতে চাই, তো এই 10,000 টাকা হচ্ছে আমার আদর্শ মান, আমার এই পর্যন্ত যেতে হবে, ঠিক আছে। তো নিয়ন্ত্রণের মূল ভিত্তি হচ্ছে এই আদর্শ মান, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে পরিকল্পনা। এখানে যদি নর্মালি এভাবে না আসে, আরেকভাবে কোশ্চেন আসে যে নিয়ন্ত্রণের ভিত্তি কি, এটা হচ্ছে পরিকল্পনা। তোমার যে ম্যানেজমেন্টের 7টা কাজ আছে এটা কিন্তু একটা সাইকেল, ঠিক আছে, এভাবে করে ঘুরতে থাকে। তো প্রথম কাজ ছিল হচ্ছে পরিকল্পনা, ঠিক আছে। এরপরে কি হচ্ছে শেষ কাজ ছিল হচ্ছে নিয়ন্ত্রণ, ঠিক আছে। তো এই নিয়ন্ত্রণ এইটার ভিত্তি হচ্ছে পরিকল্পনা, ঠিক আছে। আবার পরিকল্পনার ভিত্তি হচ্ছে নিয়ন্ত্রণ। এরপর হচ্ছে কোনটি স্মারকলিপির একটি উপাদান? স্মারকলিপি আমরা জানি উপাদান কয়টা? 6টা, ঠিক আছে। এর মধ্যে দেখো বলছে কি একটি উপাদান কি, অ্যান্সার হবে হচ্ছে উদ্দেশ্য। কেন বললাম 6টা উপাদান থাকে ওর বা 6টা ধারা থাকে, ওর মধ্যে একটা কি উদ্দেশ্য ধারা, অর্থাৎ কোম্পানির উদ্দেশ্য স্মারকলিপির একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপর বলছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয় কোনটি? আন্তর্জাতিক বাণিজ্যে প্রধান মালিকানা সনদ সনদ বলা হয় হচ্ছে বহনপত্রকে বা বিল অফ ল্যাডিং কে। বাট দেখো অপশনে এখানে বিল অফ ল্যাডিং নাই, এখানে কি আছে আকাশ পথের বিল, ইংলিশে বললে এয়ারওয়ে বিল। আমরা জানি যদি মানে বহনপত্রের ক্ষেত্রে, তো বহনপত্র নরমালি জাহাজি দলিল, ঠিক আছে, পণ্য যদি জাহাজে এক্সপোর্ট বা ইম্পোর্ট হয়, বাট এই একই জিনিস যদি হয় আকাশ পথে প্লেনের সাহায্যে উড়োজাহাজের সাহায্যে, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে এয়ারওয়ে বিল। আর যদি এটা সড়ক পথে হয় সেটা কি হবে? সেটা হবে হচ্ছে ট্রাক রিসিপ্ট। এরপর হচ্ছে নিম্নের কোন ব্যবসায় নিবন্ধন ঐচ্ছিক? এখানে কি কি আছে দেখি, সমবায় সমিতি, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, এরপর হচ্ছে কোম্পানির অংশীদারি কারবার। বলছে নিবন্ধন, এখানে কোম্পানি লেখা আছে, এটা হবে না, সরি। ঠিক আছে, এটা না, কোম্পানি নাই। এখানে হচ্ছে এটা কি হবে? অংশীদারি কারবার শুধু। তাহলে নিম্নের কোন ব্যবসায় নিবন্ধন ঐচ্ছিক? এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে চুক্তি মাস্ট থাকা লাগে, বাট চুক্তিপত্র থাকা লাগে না, এবং এই চুক্তিপত্র নিবন্ধন করাও
বাধ্যতামূলক না। অর্থাৎ এখানে সমবায় সমিতি কোনটা নিবন্ধন ঐচ্ছিক, সরি কোন ব্যবসায় নিবন্ধন ঐচ্ছিক? সমবায় সমিতির বাধ্যতামূলক, পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেই ধরনের কোম্পানি হোক নিবন্ধন বাধ্যতামূলক। তাহলে বাধ্যতামূলক না কোনটা? অংশীদারি কারবারের। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সবাইকে ক্লাস করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, এবং তোমাদের সবার ভর্তি সামনে যে ভর্তি যুদ্ধ আসছে সেটার জন্য শুভকামনা।